নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি নতুন মনোনীত প্রধান নির্বাচন কমিশনারকে পরিচিত আওয়ামী লীগার হিসেবে বিবেচনা করলেও টেস্ট কেস হিসেবেই বরাবরের মতো স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ অব্যাহত রেখেছে। নতুন ইসির অধীনে এরই মধ্যে 14টি উপজেলা পরিষদ এবং 5টি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। 5ই জানুয়ারি নির্বাচন বর্জনের পর এর উপনির্বাচনগুলো বর্জন করে আসায় বিএনপি 22 তারিখে আওয়ামী লীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম খুনে শূন্য হওয়া গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 7 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই নির্বাচনে। 30 তারিখ সুরঞ্জিত সেনগুপ্তের আসনের উপনির্বাচনে অবশ্য প্রয়াত নেতার স্ত্রীর সমর্থনে প্রার্থী প্রত্যাহার করেছে জাতীয় পার্টি এবং জাসদ। এই অবস্থায় আওয়ামী লীগ বিএনপির অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখার অপেক্ষায় সবার দৃষ্টি এখন 30 তারিখের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। সিটি নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রতিদিনই প্রচারণায় অংশ নিতে কুমিল্লা যাচ্ছেন। 2014 সালের পর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনটিকেই আবার আদর্শ নির্বাচনের ধারায় ফেরার উদাহরণ হিসেবে সর্বত্র জাহির করার পর এখন কুমিল্লা নির্বাচনটি কেমন হয় সেদিকেই তাই নজর সবার। নির্বাচন কমিশনও একে তাদের মহাপরীক্ষাই বলছে। কিন্তু পরীক্ষায় উতরালেই যে এ দফায় সামনের জাতীয় নির্বাচনে আসবে বিএনপি, সে প্রত্যাশা ক্রমেই ফিকে হতে শুরু করেছে। কারণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা গত কিছুদিনে স্পষ্ট করেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে এখনো রাজি নন তারা। আর খালেদা জিয়া বলে রেখেছেন যথা সময়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা দেবেন তিনি। এসব নিয়ে আলোচনা করতে আজ রাজকাউন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। স্বাগত আপনাদের তিনজনকেই। অসীম কুমার উকিল এবং শামসুজ্জামান দুদু, আপনারা দুজনেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন, ঘুরে এসেছেন কুমিল্লা থেকে। শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে যদি শুরু করি, কুমিল্লায় আপনাদের সব নেতা কর্মী কি নির্বাচনী প্রচারণায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য পথে বেরোতে পারছেন? জি, ভালো একটা প্রশ্ন আপনি করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি বলি আপনাকে, এখানে যে আমাদের প্রার্থী সাক্কু সাহেব, তিনি গত নির্বাচনে জিতেছিলেন বিপুল ভোটাধিক্যে, এবারও তিনি প্রার্থী। আর আওয়ামী লীগের যিনি প্রার্থী হয়েছেন তিনি রাজনীতি পরিবারেরই একজন সদস্য এবং আমি যতটুকু শুনেছি তিনি একাধিকবার কমিশনার ছিলেন এবং সাক্কু সাহেবের কাছে হেরেছিলেন আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থী, তার মেয়ে। হ্যাঁ, তো তার মেয়ে। তো স্বাভাবিক কারণেই দুটি বড় রাজনৈতিক দল, বিশেষত আওয়ামী লীগ এবং বিএনপি, ধানের শীষ এবং নৌকার যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে সবসময় রাজনৈতিকগতভাবে স্থানীয় প্রভাব বলয়ের যেভাবেই বলেন না কেন, দীর্ঘদিন ধরে বিএনপি এবং ধানের শীষ, সেখানে স্থানীয় সংসদ সদস্য অতীতে কর্নেল আকবর হোসেন সাহেব, তারও আগে এবং পরেও বিএনপির পাল্লাটাই সেখানে ভারী আছে। কিন্তু এবার আমাদের প্রার্থী নিজেও অভিযোগ করেছেন এবং আমি নিজেকেও বিষয়টি দেখেছি, যেটা গত 2 বছর ধরেই আমরা ফেস করছি, যে আইন শৃঙ্খলা বাহিনী যখন সরকার পারে না, মানে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ পেরে ওঠে না, তখন কৌশলগতভাবে হোক যেভাবেই হোক আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার যে প্রবণতা, যেটা অতীতেও আমরা বলেছি, এবারও এই কুমিল্লা যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানেও একই ধরনের ঘটনা। হঠাৎ করে বাসায় গিয়ে খানা তল্লাশি করা, কোনো মামলা নাই, কাউকে ধরে নিয়ে গিয়ে তার উপরে এক ধরনের নির্যাতন, থ্রেট করা এবং পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কুমিল্লা ছাড়া করা, নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে, এই ধরনের ঘটনা সেখানে প্রায়শই ঘটছে। এবং যে কারণে আমরা মনে করি, আমরা বলেছি, প্রার্থী নিজেও বলেছেন, এটি নির্বাচনকে ঘিরেই হচ্ছে, মানে এই সময়টায় বেড়েছে, হঠাৎ করে বেড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এর আগেও কিছু কিছু ছিল, কিন্তু যাদের ব্যাপারে একের কোনো মামলাই নেই, অথবা মামলা থাকলেও যাদের জামিন আছে, তাদের কাছে এই মুহূর্তে এইভাবে তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর আপনাদের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগে এর মধ্যে কুমিল্লার দক্ষিণ মডেল থানার ওসি কে সরানো হয়েছে, এ তো ভালো খবর। একটা ওসি কে খবরটা এই জন্য ভালো আমি বলছি না, যে নির্বাচনকালীন সময়ে একটি নতুন নির্বাচন কমিশন
যারা ক্ষমতা নিয়েছেন তারা ওখানে গিয়ে আগেও মিটিং করেছেন, পরে গিয়েও মিটিং করেছেন, এবং ঢাকা থেকে কুমিল্লা খুব বেশি দূরে না। নির্বাচনের মধ্যে তাকে সরাতে হবে কেন? আমরা তো লোকগুলোকে চিনি, আমরা প্রশাসনের বা আইন শৃঙ্খলা বাহিনী আমরা চিনি না এমন তো না। দেশটা খুব বিশাল দেশ, এটা ভাবার কোনো কারণ নাই। ঘটনা ঘটিয়ে যাওয়ার পর নির্বাচন কিন্তু খুব বেশি হলে 15 দিনের প্রচারণা, এর মধ্যে যদি আপনার একটা কর্মী সে ঘরেই থাকতে না পারে 2 সপ্তাহ, তাহলে কিসে ইলেকশন করবে? অসীম কুমার উকিল, আপনাদের তো এসব সমস্যা নাই, কিন্তু আপনাদের এর চেয়ে অনেক বড় সমস্যা আছে। সেটা হচ্ছে আপনাদের 32 বছরের কোন্দল আছে কুমিল্লার আওয়ামী লীগে। পত্রপত্রিকারই খবর যে আপনাদের সদর আসনের এমপি বাহাউদ্দিন এবং এই যে আপনাদের যিনি প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, তার বাবা, তাদের দ্বন্দ্ব 32 বছরের পুরনো, এবং সেই নারায়ণগঞ্জ মডেল ফলো করে এর মধ্যেই এমপি সাহেবকে মানে বাহাউদ্দিন সাহেবকেও গণভবনে ডেকে আনা হয়েছিল। আপনাকে ধন্যবাদ। নিঃসন্দেহে এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে। 2,17,000 ভোটারের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিদ্বন্দ্বিতা করছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী 2টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, নৌকা মার্কা এবং ধানের শেষের প্রতিযোগিতা। আমরা সেখানে কাজ করছি। আপনি যেটা বলেছেন যে আমাদের সদর আসনের এমপি বাহার সাহেব এবং আমাদের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার বাবা আফজাল খান, হ্যাঁ, এটা এদের মধ্যে সংকট আছে, ঐতিহাসিকভাবে এটি সত্য কথা। এগুলি মোকাবেলা করে আমরা অগ্রসর হচ্ছি। আপনার এটাও বলি, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রীও বটে। দল থেকে যখন কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে তখন দলীয় সভানেত্রী হিসেবে ওনারও একটা দৃষ্টি থাকে সামগ্রিকভাবে সংকটগুলি নিরসনের ক্ষেত্রে। সেই দৃষ্টিকোণ থেকেই এখানকার সদর আসনের যিনি এমপি, আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের মধ্যে 18টি ওয়ার্ড নিয়ে যে এলাকাটুকু, সেই এলাকাটুকুর এমপি হলেন বাহার সাহেব, আর 9টি ওয়ার্ড হলো আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী কামাল সাহেব। 18টি ওয়ার্ডের এমপি স্বাভাবিকভাবে সংকট আছে নিয়ে কথাবার্তা বলেছে। এর বাইরে পরে বলি, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আপনারা ব্যাপক শোডাউন করেছেন, বিপুল, মানে এটা আসলে নিন্দুকেরা বলছেন যে এটা আপনাদের নির্বাচনী শোডাউন ছিল, আপনারা বলছেন বঙ্গবন্ধুর জন্মদিন। না, প্রোগ্রামটা তো এটা প্রচারিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে। কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি আলোচনা সভা, সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য জনাব কাজী জাফরুল্লাহ, প্রধান বক্তা ছিলেন সদর আসনের এমপি, সেখানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি সেও উপস্থিত ছিল, আমরাও ছিলাম। সেই প্রোগ্রামে আমাদের যিনি প্রার্থীকে আনা হয়েছিল, প্রার্থীকে দাওয়াত দেওয়া হয়েছিল, প্রার্থীও ছিল। হ্যাঁ, আসলে কুমিল্লা টাউন হলের ভিতরের যে এই বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানটি, এটা কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ আঙ্গিনা ভরে একটা মনেই হতে পারে ডেমনস্ট্রেশনের বিষয়, কিন্তু টু সে ভেরি ফ্র্যাঙ্কলি ফেয়ারলি প্রোগ্রামটা নেওয়া হয়েছে। কিন্তু সবাই জানতে চাচ্ছে বাহার সাহেব কি বলে, সদর আসনের এমপি সাহেব কি বলে। আফজাল খানের মেয়ে সীমা ইলেকশন করছে, আফজাল খানের প্রতিদ্বন্দ্বী বাহার সাহেব কি বলে। সেই দৃষ্টিভঙ্গি থেকে সকলের উপস্থিতিরা ছিল, দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ মনিতের উপস্থিতি ছিল। নিঃসন্দেহে এটি আমাদের দিক থেকে একটা শুভ উদ্যোগ ছিল, এবং সেখানে উনি বিষয়গুলি স্পষ্টতই বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরে যাওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগ দলের সংসদ সদস্য বাহারের নেই। অনেক পত্রিকা লিখছে যে এই যে মানে কোন দল, যে মানে নারায়ণগঞ্জ নির্বাচনে বিএনপির নেতা কর্মীরা বেরোতে পারবেন কিনা, ভোটাররা গিয়ে ঠিক মতো ভোট দিতে পারবেন কিনা, এগুলো নিয়ে তো আতঙ্ক আছেই। মানে স্থানীয় নির্বাচনগুলোর বিভিন্ন জায়গাতেই যে আতঙ্কটা থাকে, নারায়ণগঞ্জেও যেটা ছিল, এখানেও সেটা, যে আওয়ামী লীগের দলের ভেতরের কোন দল কোনো আসলে কোনো বিশৃঙ্খলা, কোনো রক্তপাত ঘটাবে কিনা এই নির্বাচনকে ঘিরে, সেই আশঙ্কার কথা অনেকে বলছেন যে উৎসবের আমেজ আছে কিন্তু ভয়ও আছে। না, বিষয়গুলো সে জায়গাতে নেই। আমি সেটা, আপনি কুমিল্লার ইতিহাসটা লক্ষ্য করবেন, আপনার কথা মতো 30 বছরের সংকট আফজাল খান বাহারুদ্দিনের, এরা কিন্তু মানে আওয়ামী লীগটা ঘুরে ফিরে করছে, আওয়ামী লীগটা করছে, এবং পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে সমস্যা আছে, সংকট আছে, আলোচনা আছে।
আবার দলীয় আবরণে আমাদের দেখা, আমরাও ছাত্র রাজনীতি ছেড়েছি দীর্ঘদিন হয়েছে, 25 বছর হয়ে গেছে। আমাদের সময়ের যারা ছাত্র নেতা ছিল পরবর্তী সবাই এখন আওয়ামী লীগ নেতা, সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কাজ করছে, সবাই আছে। কিন্তু আপনার এই সন্ত্রাসের যে হিংস্রতা বা সেটা কিন্তু কুমিল্লাতে সেভাবে আমি এরপরে আপনার কাছে আসবো এটা জানতে যে এই যে বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে হঠাৎ করে তল্লাশি চলছে, তাদেরকে কুমিল্লা ছাড়া করা হচ্ছে, এসব করে আসলে ফেয়ার প্লে হচ্ছে কিনা? না, আমি একটু খুব স্পষ্টতই বলি, একদম ছোট করে, কারণ আমি অ্যাকশনটাই বলছি। দুদুভাই যে অভিযোগটা করছে এটা একান্তই লোক দেখানো কথার কথা কি। সেই অভিযোগকে প্রমাণিত করার জন্য দুদুভাই নামগুলি দেখ, যার বিরুদ্ধে কোনো মামলা নাই, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তখন তো বলবেন মামলা আছে, কার বিরুদ্ধে মামলা নাই? মামলা সবার বিরুদ্ধে মামলা আছে। তাহলে মামলার বিষয়টা তো কোর্টে সেটেল করে আসতে হবে, সেটা তো আমার আর আপনার আওতায় থাকে না। সেই বিষয়গুলি বিবেচনা রেখে কথাটা বলছি। আর মামলা নাই, মোকদ্দমা নাই, সারা বাংলাদেশ থেকে বিএনপি নেতৃবৃন্দ যাচ্ছেন, যারা হয়তো অনেক মামলাও আছে ডিস্ট্রিক্টে থাকতে পারতেছে না, যাচ্ছেন। এই জায়গাগুলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, নির্বাচনের পরিবেশটা সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু অহেতুক হয়রানি হচ্ছে যে বিষয়গুলি দুদুভাই এগুলি একেবারে প্রেস কনফারেন্স করে নাম ধাম দিয়ে প্রকাশ করেন। আমরা এই ব্যাপারে জবাবদিহি করবো, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। তোফায়েল আহমেদ, আমি আপনার কাছে আসতে চাই যে কুমিল্লা নির্বাচনটির দিকে সকলের একটা বিশেষ মনোযোগ এখন, কিন্তু এর মধ্যে আরো কয়েকটি নির্বাচন হচ্ছে। আপনাকে আমি যদি পরশুদিন যে নির্বাচনটি হবে গাইবান্ধার সুন্দরগঞ্জে, সেটা দিয়ে শুরু করি। সেই নির্বাচনে বিএনপি নাই, কারণ বিএনপি 5ই জানুয়ারি নির্বাচন করেনি। এরপর থেকে জাতীয় নির্বাচনের উপনির্বাচনগুলোতেও বিএনপি অংশ নিচ্ছে না। কিন্তু গাইবান্ধা নির্বাচনটির কথাই যদি বলি, যে যা সবসময় এটা একটা ট্র্যাডিশনালি জেনারেলি জাতীয় পার্টির সিট, একবার মাঝখানে জামায়াত ছাড়া, মানে আওয়ামী লীগের কখনো ছিল না। 5ই জানুয়ারি নির্বাচনে জাতীয় পার্টিও আসলে সেখানে নির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা না করায় এই মঞ্জুরুল ইসলাম যিনি খুন হলেন তিনি নির্বাচিত হয়েছিলেন। বিএনপি নাই, কিন্তু 7 জন প্রার্থী আছেন আওয়ামী লীগ প্রার্থী সহ। এইরকম নির্বাচন কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়ে ওঠে? এই নির্বাচনগুলো কি আসলে মনোযোগ পায়, ভোটারের আগ্রহের কেন্দ্রে আসতে পারে কিনা? আপনার পর্যবেক্ষণের অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। আমি অবশ্য কুমিল্লা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যাই হোক আমি আসবো আপনার কাছে কুমিল্লা নিয়ে, কিন্তু গাইবান্ধা নিয়ে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই। খোঁজ খবর রাখিনি, সরি সত্যি বলতে গেলে। তবে যেটা বললেন মানুষ মনোযোগের কেন্দ্রে আসা, এখন ভোটের যে এই পর্যন্ত ট্রেন্ড দেখা গেছে, শুধু আমি কুমিল্লার কথাটাই বলি, যদি উপজেলা পরিষদ নির্বাচন হলো কয়েকদিন আগে, সেই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের অংশগ্রহণ হচ্ছে মাত্র 34%। আমি বলতে চাচ্ছি যে ভোটে মানুষের আগ্রহটা কিন্তু এখনো আমরা পুরোপুরি আনতে পারিনি। ভোট সম্পর্কে মানুষের যে একটা সাধারণভাবে বাংলাদেশের স্থানীয় নির্বাচনে কি রকম পার্সেন্টেজ ভোট পড়ে? এটা যেমন গত পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লাতে 74% ভোট পড়েছিল। কেমন এখনো দেখা যাক কুমিল্লা এখন কি হয়। নারায়ণগঞ্জ না, কুমিল্লাতে 2011 সালের যদি দেখেন, 2011 সালের নির্বাচনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 74% ভোট পড়েছিল। কিন্তু এখন মাত্র 1 মাসের কম সময়ের ব্যবধানে একটা নির্বাচন হচ্ছে কুমিল্লা, একটা হয়ে গেছে। আমি যেটা হয়ে গেছে সেটাও সদর উপজেলার নির্বাচন, তো মোটামুটি শহর ওখানে কভার করে, ওখানে 34% ভোট মাত্র পড়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছি এটা সবখানেই হচ্ছে, সারা দেশের যেই 18টা নির্বাচন ইতিমধ্যে হয়েছে ওগুলো তো হয়েছে, ভোটার টার্ন আউট খুব কম। কিন্তু ওগুলো হয়তো উপজেলার উপনির্বাচন, পৌরসভার উপনির্বাচন, কয়েকটি করে আসনে ছিল, যেগুলো ইতিমধ্যে পার্লামেন্টের হয়েছে ওগুলোতেও কিন্তু টার্ন আউট ভীষণ ভীষণ কম ছিল। তো সেই জন্য এখনো মানুষ ঠিক ভোট দিবে বা এখানে মানুষ একটা ধরে নিচ্ছে বোধহয় রেজাল্টটা হয়েই গেছে, আমার এখানে ভোট দিয়ে কোনো লাভ নেই, আর এই উপনির্বাচন বলেই একটু আগ্রহ কম। সবটা মিলিয়ে কিন্তু আমরা এখনো ভোটের যে একটা মোমেন্টাম তৈরি করা, এটা কিন্তু এখনো হয়নি। মোমেন্টামটা আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আশা করা হচ্ছে বলেই বোধহয় এত মনোযোগ। কুমিল্লার কথা বলতে গেলে আপনি খুব সুন্দর একটা উদাহরণ এনেছেন যে 32 বছরের কোন্দল। কুমিল্লার সাথে যদি আমার বাড়ি কুমিল্লা না, কিন্তু আমি কুমিল্লায় চাকরি করেছি, আমার স্ত্রী চাকরি করেছেন কুমিল্লা একাডেমির সুবাদে, আমারও কুমিল্লা এখনো যাওয়া আসা, আমার কুমিল্লার সাথে যাওয়া আসা থাকা 13 বছর 14 বছর থেকেছি, প্রায় 37 বছর। তো সেই জন্য ওই কোন্দলগুলো আমি দেখেছি বা এগুলোর বিকাশ দেখেছি, এগুলোর ফলাফল দেখেছি। তা আমার মনে হচ্ছে এইবারের যে সিটি নির্বাচন তাতে এই কোন্দলগুলো বেশি প্রভাব বিস্তার করবে না। একটা বড় রিজন হচ্ছে পার্টির প্রতীক একটা ইউনিফাইং ফ্যাক্টর, এবং এটা একটা কর্মীদের উপরে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে, যেটা আগে প্রতীক না থাকাতে যেভাবে আলাদা আলাদা ক্যান্ডিডেট হয়ে যেত। কিন্তু প্রতীক সহ প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন সেটা সবচেয়ে রক্তক্ষয়ী হয়ে উঠলো দলীয় কোন্দলে। না, সেটা ঠিক আছে, আমি কুমিল্লার কথাই বলছি। কুমিল্লার যে কোন্দলগুলোর কথা আপনি বলছেন, সেখানে যেমন ধরেন
এখন তার বাহার সাহেব আর আফজল সাহেবের কন্টেস্ট হচ্ছে না, সেদিক থেকে একদিক থেকে কিন্তু এটা একটু কিছুটা নিউট্রাল। আর জেনারেশনাল চেঞ্জ আছে, কর্মীদের মধ্যে আছে জেনারেশনাল চেঞ্জ, নেতাদের মধ্যে আছে জেনারেশনাল চেঞ্জ। এখন প্রতিদ্বন্দ্বিতা হবে সাক্ষ্য এবং সীমার মধ্যে, তো এই জন্য এটা জেনারেশনাল একটা পরিবর্তন আছে। তো আমার মনে হচ্ছে এই যে প্রতীক থাকার কারণে প্রথমে ক্যান্ডিডেট সংখ্যা কমে গেছে, আর কর্মীদের মধ্যেও কিন্তু অন্য দ্বিধাদ্বন্দ্ব নেই এটা, এবং তারা আবার কাউন্সিলর ইলেকশন করবেন। এখন কাউন্সিলর ইলেকশনের মধ্যে একটা ইকুয়েশন আছে, এই যে খুব সুন্দরভাবে অসীমবাবু বললেন, এই যে 18টা এবং 9টা এই যে ওয়ার্ড আছে, এখন মনে হচ্ছে আমার এই যদি গ্রুপিংটা থাকে, এই কাউন্সিলরগুলো তাদের নিজেদের লোক নির্বাচিত করার দিকেই তাদের মনোযোগটা বেশি থাকবে। মেয়রটা কিন্তু ওই পার্টির প্রতীকের যেভাবে টানতে পারে সেভাবে যাবে। মেয়র ইলেকশনটা মোটামুটি আমার ধারণা মতে এটা রাজনৈতিক লাইনেই হবে, কারণ এটা মনে হবে ন্যাশনাল পলিটিক্সের ছায়া ওখানে পড়বে, এটা লোকাল ইনফ্লুয়েন্সের চেয়ে ন্যাশনাল পলিটিক্সের ছায়াটা ওখানে বেশি থাকবে। আর লেভেল প্লেইং ফিল্ড, দুই দল একই রকম প্রচারণা করতে পারছে কিনা, দুই বিএনপির শামসুজ্জামান দুদু বলছেন যে তাদের নেতাকর্মীরা ভয় পাচ্ছেন, তাদেরকে হয়রানি করা হচ্ছে। ওনারা বলছেন যে এখন যদি কিছু না কিছু না থাকে, তাহলে নির্বাচন কমিশন দক্ষিণ কুমিল্লা মডেল থানা, দক্ষিণ মডেল থানার ওসিকে প্রত্যাখ্যান করলো কেন? নিশ্চয়ই সামথিং তারা দেখেছেন, এবং এই যে নির্বাচন কমিশনকে আমি সাধুবাদ জানাই, যদি এটা তারা সত্যিকার অর্থে করে থাকে, দেখে বুঝে করে থাকে, তাহলে এটা একটা আগাম সতর্কতা দিয়ে দিল, এবং এই জন্য প্রশাসন পুলিশ তাদেরও কিন্তু একটু জেনে শুনে বিহেভ করতে হবে। কারণ এটা দীর্ঘ সময় তো আমাদের অভিযোগ ছিল, মানে কাজী রকিব কমিশনের বিরুদ্ধে যে কোনো অভিযোগ হলে কোনো ব্যবস্থা নেওয়া হতো না, এখন একটা ব্যবস্থা হয়েছে, এটা আমার মনে হয় যেটা অভিনন্দনযোগ্য, এবং এতে করে বিএনপিরও হয়তো একটা সন্তুষ্টির জায়গা থাকবে। তবে আমি গ্রাসরুট লেভেলের কর্মীদের দিক থেকে একটা কথা শুনলাম, আমাকে কয়েকজন ফোন করেই বললেন, আমি যাইনি, যাবো কুমিল্লায়, যে কেন্দ্রীয় নেতাদের চাপে আসলে যারা ভোট কালেকশন করবে, যারা ভোটে কাজ করবে, তারা কিন্তু ওই কাজ করছে না, ওরা নেতাদের পিছনেই আছে, নেতাদের প্রটোকল করছে, নেতাদেরই সন্তুষ্ট করার তালে আছে। বাহ, এটাও আরেকটা মানে মাত্রা, নতুন মাত্রা। এটা দেখেছি আমি বলি আমার অভিজ্ঞতাটা বলি, চিটাগংয়ের যখন মহিউদ্দিন চৌধুরী সাহেবের নির্বাচন হচ্ছিল আগের বার, এবারের না, তখন একই রকমের একটা কাণ্ড দেখেছিলাম। সারা দেশের যত মেয়র ইলেক্টেড আওয়ামী লীগরা তারা গেছেন, জয়ন্তী নেতারা গেছেন, কর্মীরা সব খালি নেতাদের তোষণের মধ্যে লেগে আছে, ভোটার কাজ কিন্তু কেউ করে না, কেউ আর ভোট চাইতে যায় না। একটা বিরতির পর ফিরবো। শামসুজ্জামান দুদু এই প্রসঙ্গে নিশ্চয়ই আপনি একটু উত্তর দিতে চাইবেন। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। শামসুজ্জামান দুদু, আপনার নেতা কর্মীরা বেরোতে পারছেন না, তার তালিকা চেয়েছেন অসীম কুমার উকিল বিরতির আগে, আর তোফায়েল আহমেদ বলছেন যে তিনি বরং শুনছিলেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে, যে কেন্দ্রীয় নাকি দুই দলের কাছ থেকে, বিএনপি আওয়ামী লীগ দুই দলের নেতাকর্মীদের কাছ থেকে, যে আপনারা কেন্দ্রীয় নেতারা এত সংখ্যায় যাচ্ছেন দলীয় প্রচারণা করতে, যে আপনাদের সাথে সাথে থাকতে থাকতে আর ভোট চাওয়ার সময় পাচ্ছেন না স্থানীয় নেতাকর্মীরা। এটা একটু পরে বলি, আগে আমি অসীমের এই কথার একটু জবাব দিই। সেটা হচ্ছে যে তালিকা দেওয়ার প্রয়োজন নাই, এই জন্য প্রয়োজন নাই যে এটা অলরেডি সেটেল, একজন ওসিকে এখান থেকে সরানো হয়েছে। তো ওসি স্থানীয়ভাবে একটা নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যখন তাকে সরানো হয়েছে নির্বাচন চলাকালীন সময়ে, তাহলে অভিযোগটা একেবারে যাচাই বাছাই নির্বাচন কমিশন করেনি, এটা আমার মনে ঠিক না। 2 নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি, কিন্তু তাতে তো আপনাদের পরিস্থিতি বদলে যাওয়ার কথা। একজন ওসি বদল হয়েছেন, তোফায়েল আহমেদ বলছিলেন যে অন্য প্রশাসনের অন্য লোকদের তাতে সাবধান হওয়ার কথা, যে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে, এটা হওয়া উচিত। এটা এবং এটা কিছুটা বলা যায় গত নির্বাচন কমিশনের সঙ্গে এই নির্বাচন কমিশনের একটা পার্থক্য এই ক্ষেত্রে আমি দেখা যায়। 2 হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, এটা ভাবার কোনো দরকার নেই, কারণও নাই যে আওয়ামী লীগ সরকার হতে পারে, কিন্তু আওয়ামী লীগের কাছে আমাদের অভিযোগটা দায়ের করতে হবে, এটা বোধহয় ঠিক না। আমরা লিস্টটা দিতে আমার কাছে মনে হয় এটা ঠিক হবে না, কারণ তারা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের, অভিযোগটা তারাও যথাযথ কর্তৃপক্ষের কাছে করবো, আমরাও করব। যদি এতটাই ভালো হতো যে আমি আওয়ামী লীগের কাজ করতে পারছি, আওয়ামী লীগ আমার সঙ্গে করতে পারছি, এটা আমরা চাচ্ছিলাম। তো আমরা চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে, উনি সভানেত্রী হিসাবে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলো, প্রধানমন্ত্রী হিসাবে কথা বলো, তাহলে তো অনেক সমস্যায় মিটে যায়। কুমিল্লার যে কোন দল তা আপনাদেরকে কোনো বিশেষ সুবিধা দেবে কিনা? না,
দুই নম্বর যেটা আপনি বললেন যে এই কর্মী নেতারা যে যাচ্ছে মানে কুমিল্লাতে, নেতারা কিন্তু আমি দেখেছি যে আমি কয়েকটা প্রচারণায় ছিলাম, তো আমাদের ক্ষেত্রে বিশেষত বিএনপির ক্ষেত্রে ম্যাক্সিমাম স্থানীয় অধিবাসী যারা ভোটার, তারা ওখানকার নেতৃবৃন্দ যারা কর্মী, আমাদের হয়তো দেখা গেল যে একটা গাড়ির মধ্যে 3 জন 4 জন 5 জন যারা গেছে, তারা তাদের সঙ্গে আছে। এবং নির্বাচনের সময়টা মানে বিরোধী দলের জন্য একটু সমস্যা, হয়তো সরকারি দলের জন্য একটু সুবিধা, গাড়ি ঘোড়া পাওয়া, এখান থেকে লোক নিয়ে যাওয়া একটু কঠিনই হয়। আর এটা সরকারি দলের জন্য আবার একটু সুবিধা থাকে, একটু লোক একটু বেশি চলে যায়, এখান থেকে ওখানে চলে যায়। সেই সব ক্ষেত্রে যখন একটু বাড়তি লোক যায়, তখন স্থানীয় যারা ম্যানেজ করে, যেমন হোটেলের ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এটা আবার যদি দল যারা যে গ্রুপ যাচ্ছে তারা যদি আবার ম্যানেজ করে যায়, খাওয়াটা তারা খাবে এবং হোটেল বা আত্মীয়র বাড়িতে থাকা, তাহলে কিন্তু ওই চাপটা ওখানকার যারা নির্বাচন করছে তাদের উপরে থাকে না। এটা কিন্তু পূর্বতম নির্বাচনগুলোতে দেখে আমরা মনে করি যতটা সম্ভব, যেমন আমরা রিপোর্ট করে দিই যে আমাদের কতজন আসলো ঢাকা থেকে, এর বেশি ওই যে চাপটা যাতে না থাকে, ওরা কাজ করতে পারে। আর এখানে প্রচারটা তো ঘরে ঘরে, এই ইলেকশনের প্রচারটা তো আপনারা তো যখন যাচ্ছেন ঘরে ঘরে যেতে পারছেন, তাতে তো কোনো বাধা হচ্ছে না। ঘরে ঘরে ইলেকশনটা, কিন্তু যারা সেন্ট্রাল থেকে যায় তাদের ঘরে ঘরে গিয়ে প্রচার করা খুব কঠিন। তারা একটা মহল্লার মধ্যে, একটা এলাকার মধ্যে তারা এক ধরনের মানে ওটাকে প্রচারটা কিভাবে আপনি একদম নেতাকর্মীদেরও একটা উৎসাহ দিয়ে আসা, তাতে তো আপনারা কোনো বাধা পাচ্ছেন না। আমাদের নেতা কর্মীদের এখনো পর্যন্ত সিনিয়র যারা নেতা কর্মী যাচ্ছে, তারা ওই ধরনের অভিযোগ। আমার আপনার কাছে এই অংশের শেষ প্রশ্ন যে আওয়ামী লীগের কোন দল, তাতে কোনো ফায়দা আপনাদের হচ্ছে? এখানে কুমিল্লার যে ঘটনাটা, কোন দলটা, এটা 32 বছরের ঘটনা, এটা যেটা অসীম নিজেই এটা বলেছে, এবং আমাদেরও যারা রাজনৈতিক কর্মী ছাত্র জীবন থেকে আমরা আজকে এই বয়সে এসেছি, আমাদের কোনো জেলাতে যদি কোনো ঘটনা থাকে এটা আওয়ামী লীগ জানবে না, এটা তো ঠিক না। আওয়ামী লীগের কোনো ঘটনা থাকলে সেটা আমরা জানবো না, সেটা ঠিক না। এটা শুধু কুমিল্লার ক্ষেত্রে না, এটা একেবারে সারা বাংলাদেশে এটা সুপরিচিত। ওখানে আফজাল সাহেব এবং বারুফ সাহেবের এই যে ঘটনা, এটা একেবারে আজকের দিনের ঘটনা। স্বাভাবিক কারণে যেখানে বিভক্তি থাকে, সেটা বিএনপিতে থাকুক, আওয়ামী লীগে থাকুক, এবং সেটি এত পাকাপোক্ত, এত শক্ত, সেটা স্বাভাবিক কারণেই এটার প্রভাব নির্বাচনের সংগঠনে সব ক্ষেত্রে এটা কাজ করে। এবং অতীতে যে নির্বাচনগুলো, সেই নির্বাচনটা আওয়ামী লীগকে বিএনপি পরাজিত করে না, আওয়ামী লীগকে আওয়ামী লীগ পরাজিত করে তারা মনে করে একটা কাজ করেছে। এটা আজকের ঘটনা না, এটা আমি মনে করি এরকম ঘটনা আমাদের ক্ষেত্রেও অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু ওই জায়গাটা। 2 নম্বর হচ্ছে আমাদের যে প্রার্থী, তার যে রাজনৈতিক পরিচিতি শুধু না, তাদের যে পারিবারিক যে পরিচিতি, যেমন সীমার যে পারিবারিক পরিচিত, শক্কু সাহেবের যে পারিবারিক পরিচিতি, সেটার শিকড়টা খুব গভীর। অর্থাৎ তারা কিন্তু হঠাৎ এসে ওখানে রাজনীতি করছে না, না আওয়ামী লীগের প্রার্থী, না বিএনপির প্রার্থী। আর বিএনপির প্লাসটা হচ্ছে এত বেশি কমিউনিকেটেড সব জায়গাগুলোতে, মানে ছড়ায় ছিটিয়ে, সেই জন্য যে বাড়তি সুবিধা নির্বাচন করার, যেমন কর্নেল আকবর সাহেব বা তার সাক্কু সাহেবের পিতা, এরা কিন্তু নির্বাচন শুধু করেনি, নির্বাচনে তারা জয়লাভও করেছে, দেশের কর্ণধার হয়েছে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছে। সেই দিক থেকে আওয়ামী লীগের প্রার্থী থেকে বিএনপির প্রার্থী বেশ কিছু, সেই দিক থেকে তো অসীম কুমার উকিল, আমার কাছে মনে হয় যে নারায়ণগঞ্জের নির্বাচনটার সাথে কুমিল্লার নির্বাচনটা প্রায় একদম একটা মানে প্রার্থীর দিক থেকে একটা রিভার্স অবস্থায় আপনারা আছেন কিনা। মানে নারায়ণগঞ্জের নির্বাচনে যেমন মানে প্রায় এটা আইভির নির্বাচন, মানে আইভি জিতে এসেছেন, আইভি জিতছেন, সেখানে অপরিচিত মুখ, অবশ্যই সমাজে একটা পরিচিতি ছিল, গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু তুলনামূলকভাবে অপরিচিত মুখ ছিলেন বিএনপির সাখাওয়াত সাহেব। এবার কুমিল্লায় তো আপনাদের সে অবস্থা না, মানে এটা ঠিক এরকম না, আলোচনাটা করাই যেতে পারে। বলে নারায়ণগঞ্জ আমাদের ম্যারাডোনা ছিল, কুমিল্লাতে ম্যারাডোনা নেই, তারপরে হয়তো মেসি নেইমাররা আছে। আমাদের যিনি প্রার্থী, উনি কিন্তু 2 বার নির্বাচিত কমিশনার ছিলেন, প্যানেল মেয়র ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং এটা মানে নারায়ণগঞ্জের মতো জায়গাটা তো মিল আছে। আমাদের প্রার্থীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কোনো অভিযোগ দেখানোর কিছু নেই। অত্যন্ত সফলতার সাথে
ওনার দীর্ঘ পথ পরিক্রমা, রাজনীতির পথ পরিক্রমায় উনি দায়িত্ব পালন করেছেন। হয়তো ছোট এলাকা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার পারিবারিক পরিচিতটুকু আছে, যেটা দুদুভাই বলতেছিলেন যে এরা এখানকার প্রতিষ্ঠিত পরিবার, সবাই চিনে জানে এই জায়গাগুলি আছে। এখানে আমাদের যেটা 27টা ওয়ার্ড আমরা কাজ করছি, সেখানে 9টা ওয়ার্ড যেটা দক্ষিণ কুমিল্লা হিসেবে পরিচিত, ওই এলাকার এমপি হলো আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী কামাল সাহেব। সেটা একটা এরিয়া, এবং সেই এলাকার এই ওসি উইথড্রর কথাটুকু বলা হয়েছে, ওসি উইথড্র করা হয়েছে। আর 18টি জোন এখানে আছে, সেটা অন্য এলাকা। সেক্ষেত্রে নিঃসন্দেহে যেটা দুদুভাই বলছিলেন, বিএনপির একটা অ্যাডভান্টেজ আছে, আমাদেরও মানে অ্যাডভান্টেজের জায়গাগুলি অনেক বেশি। যে বিএনপির একজন মেয়র থাকাকালীন সময়ে গত 5 বছরের যে তার কর্ম, কারণ আপনারা তো কাজ করতে দেন না, কাজ করতে দেওয়া না দেওয়ার উপর সবকিছু থেমে থাকে, বিষয়গুলি সেরকমও না, কাজ করার জায়গাটুকু তৈরি করতে চায়। ছিলেন, হ্যাঁ হ্যাঁ উনি ছিলেন, ওনাকে নিয়ে যাওয়া হয় না জেলে। হ্যাঁ একদম একদম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমলাতন্ত্র। একসময় ছিল সচিবালয়ে 50 জন সচিব, 25 জন ছিল কুমিল্লার মানুষ। বিরোধী দল থেকে কাজ করা অনেক অসুবিধা। আপনার কুমিল্লার শহরে যে বিশাল অট্টালিকা, 10 তলা 20 তলা অট্টালিকা, কোনো জেলা শহরে এত অট্টালিকা আমরা দেখিনি। কাজগুলি হচ্ছে, কিন্তু রাস্তার জলাবদ্ধতা যে অবস্থা শুনেছি আর কি, 1 ঘন্টার বৃষ্টিতে 24 ঘন্টার জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়, যানজট নিত্য নৈমিত্তিক ঘটনা। এই যে জায়গাগুলি দেখেছি, সেই ভিক্টোরিয়া কলেজ কবেকার, জেলা স্কুল কলেজ কবেকার, এরপরে কুমিল্লার মতো জায়গায় যেখানে বললাম যে বাংলাদেশের সচিবালয় নেতৃত্ব দেয়, আমরা তো নেতৃত্ব দেয়, সেখানে আরেকটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যে জায়গাগুলিতে বলা যেতে পারে যে আমরা জায়গাটাকে তৈরি করেছি। এরকম নানাবিধ সেগুলো কি এই মেয়রের না, আপনাদের 2 এমপিও তো আছেন, মানে আপনাদের 2 এমপি আছেন, মন্ত্রী হয়েছেন একজন, মানে সেগুলো তারপরে জি মানে তারপরে আপনি কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠান হয়নি কেন, সেটার জন্য কাকে দুষছেন? না, সিটি কর্পোরেশন এলাকায় যিনি মেয়র থাকবেন তাকে আমি বলছি, তার একটি দায়িত্ব। সেটা কি লোকে আসলে গ্রহণ করবে? মানে আপনাদের এমপি, আপনাদের ক্ষমতা। আমার এমপি আছে, কিন্তু মানে যখন মেয়র হয় তখন দায়িত্বগুলো তো এমপির দায়িত্ব, সেই দায়িত্বটা ভাগাভাগি হয়ে যায়। সেই জায়গাটার মধ্যে ওনার এমন কোনো উদ্যোগ ছিল না যে উদ্যোগটা মানুষ বলতে পারে যে উনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করেছেন, সেটি বাস্তবায়িত হয়নি, এমন কোনো বিষয় নাই। তারপরে যে জিনিসটা আছে আর কি, যে মেয়র অফিস এখন দলীয় অফিস হয়ে গেছে। আমাদের দিক থেকে এই জায়গাগুলো খুব পরিষ্কার করে বলতে চাচ্ছি যে আমরা মেয়রের অফিস দলীয় অফিস করবো না, আমরা এটা মেয়রের অফিস হিসেবে রাখবো। এই জায়গাগুলো খুব ক্যাটাগরিগুলি বলে আমরা অগ্রসর হতে চাই। তোফায়েল আহমেদ, এই কুমিল্লা নির্বাচনকে মহা পরীক্ষা বলছেন, এমনকি যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এই মন্তব্য আমি দেখছি, মানে কার কাছে মহা পরীক্ষা? মানে এই পরীক্ষাগুলো পাশ করে আসলে কোনো কিছু কি হবে কিনা? কারণ যে প্রসঙ্গে আমার এটা জিজ্ঞেস করা, কারণ যেদিকে আমি এরপরে আলোচনা নিতে চাই, যে বিএনপি তো পরিষ্কার করে বলছে যে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলছে। এখানে দুটো বিষয়, নির্বাচন কমিশনের দিক থেকে নির্বাচন কমিশন যদি এটাকে মহাপরীক্ষা মনে করে, এটা জাতি হিসেবে কিন্তু আমি সন্তুষ্ট। কারণ হচ্ছে এটা তাদের প্রত্যেকটা ছোট হোক বড় হোক নির্বাচনে তাদের জন্য একটা পরীক্ষা, সুতরাং সেই পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আগে এক সময় নির্বাচন কমিশন, রৌফ সাহেবের নির্বাচন কমিশন শুধু এক জায়গায় হোঁচট খেয়েছিল, মাগুরা, এক হোঁচটেই কিন্তু অনেক কিছু ঘটে গেছে। সুতরাং নির্বাচন কমিশনের জন্য প্রত্যেকটা নির্বাচনে পরীক্ষা, সেই হিসেবে যদি ওনারা নিয়ে থাকেন এটা ভালো, এটা খুবই ভালো। আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে সমস্যা বিরাজ করছে, এই সমস্যা কিন্তু নির্বাচন কমিশন পুরোটা সলভ করতে পারবে না। নির্বাচন কমিশন পারবে একটা অংশ, যেটা নির্বাচন ব্যবস্থাপনার অংশটা, কিন্তু এখানে রাজনৈতিক অংশটা তো নির্বাচন কমিশন সলভ করতে পারবে, এটা রাজনীতিবিদদেরই করতে হবে, সরকার এবং বিরোধী দল যারা আছেন যারা এদেরকেই করতে হবে এটা। নির্বাচন কমিশন হচ্ছে তার পরবর্তী ধাপ তো নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা। এই যেমন ধরেন পুলিশের যদি কোনো একটা অসঙ্গতি দেখে সেটাকে অ্যাকশন নেওয়া, প্রশাসনের অ্যাকশন নেওয়া, স্ট্রিনজেন্ট করা, এটাকে সেই বাস্তবতাটা বোধহয় আবারও মনে পড়ে যাচ্ছে আমাদের, যে আসলে নির্বাচন কমিশন জাস্ট একটি ধাপ মাত্র। শামসুজ্জামান দুদু, একদম এক বাক্যে একটা প্রসঙ্গে উত্তর নিয়ে আমি একটা বিরতিতে যেতে চাই, গাইবান্ধার নির্বাচন প্রসঙ্গে, যে প্রশ্নটি তোফায়েল আহমেদকেও করেছিলাম, যে 2014 সালের 5ই জানুয়ারির মতো নির্বাচন এবারের উপনির্বাচনটি হচ্ছে না, কারণ জাতীয় পার্টি সেখানে মহাপরাক্রমশালী, সবসময় তারাই ট্র্যাডিশনালি জিতে এসেছে, সেই দলটি প্রার্থী দিয়েছে, তারা এবার নির্বাচনটি করছে, তারা প্রার্থী দিয়েছে,
চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনারা অবশ্যই করছেন না। আপনার কি মনে হয় যে বিএনপি না থাকলেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় না? এটা ভাই বোনের ইলেকশন হচ্ছে, বড় ভাই ছোট বোনের ইলেকশন, এবং এটা ভাগাভাগির ইলেকশন। এর শেষে ইলেকশন করেনি বলে দাবি করেছে, কিন্তু পরবর্তীতে ওনাকে আমরা দেখেছি যে ইলেকশন উনি করেছেন, শপথ নিয়েছেন এবং বিশেষ দূত হয়েছেন। তো এখানে তারা দুই পক্ষই গেছেন, একজন প্রধানমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রীর দূত। দল আলাদা হতে পারে, তো সেখানে তারা কি আলোচনা করে ওখানে নির্বাচন করতে গেছেন সেটা তো আমি তো বলতে পারবো না। আর অন্যান্য দলের ওখানে কোনো ঘটনা না, সেহেতু ওখানে যে নির্বাচনটা হচ্ছে এটা সার্কাস হচ্ছে বলা যায়। ওটা খুব মানে আমি প্রশ্নটা করেছি ওই জায়গা থেকে, ধরুন একটা দীর্ঘ সময় আমরা বলেছিলাম যে 5 জানুয়ারি নির্বাচন বিএনপি কেন, কেউই করে নাই, মানে অনেকেই করে নাই। মানে এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, জেপি আছে, গণফ্রন্ট নামে একটি দল আছে, এনপিপি আছে এবং একজন স্বতন্ত্র প্রার্থী আছেন। 7 জন প্রার্থী উপনির্বাচনে লড়াই করছেন। জাসদ এবং জাতীয় পার্টি আরেকটা না, বোধহয় আরেকটা পার্টি আজকে জেপি সম্ভবত সমর্থন দিয়েছে ইয়েকে, প্রার্থীকে। তো সেটা বোধহয় সুনামগঞ্জে না? সুনামগঞ্জে, হ্যাঁ, সেটা। তো ওই জায়গাটা নিয়ে মানে এই নির্বাচন কমিশনের একটা বড় এবং এই সরকার সমর্থিত একটা মিডিয়া বিশাল ব্যাপার হিসাবে দেখাতে যাচ্ছে। ভাই বোনের ইলেকশন নিয়ে বিশাল ব্যাপার কোনো কিছু নাই। বিএনপি আসতে হবে বিশাল ব্যাপার হতে হলে? না, শুধু না, বিএনপি আসতে হবে এই জন্য যে বিএনপি আসলে গণতন্ত্র আসবে। গণতন্ত্র থাকলে প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বিতা ভোট থাকবে, মানুষ ভোট দিতে পারবে। বিএনপি না আসলে গণতন্ত্র থাকে না। একটা বিরতির পর ফিরে আমি আলোচনাটি ওই জায়গায় নিতে চাই যে বিএনপি যে আসলে নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না, সেই জায়গাটিতে ক্রমেই তাদের অবস্থান পরিষ্কার করছে। তো সেটা একরকমের ব্যাক টু স্কোয়ার ওয়ান, মানে আবার 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগের সময়টায় ফিরে যাওয়া কিনা। দর্শক থাকুন রাজকাহনে। রাজকাহনে ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি এই পর্ব যে নির্বাচন, মানে নির্বাচনে যে আসলে নির্দলীয় সরকার ছাড়া যাবে না বিএনপি, এটা এখন একেবারেই স্পষ্ট করে ফেলছে। না, এখন স্পষ্ট হয়নি, এখনো তারা তো ঠিক নির্দলীয় সরকারের কথা বলছেন না। এটা নির্বাচন করতে পারে এরকম সহায়ক সরকারের কথা বলছেন তারা। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না বলছেন, কোন কোন নেতা, স্থায়ী কমিটির নেতা বলছেন কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না। এরকম তো রেটরিক অনেকেই বলছেন না। এখন তো ধরেন আওয়ামী লীগ নেতাদের বক্তৃতা শুনলে মনে হয় তাদের বক্তৃতার 80% জুড়ে খালি বিএনপি, এবং বিএনপির বক্তৃতার মধ্যে ওই নির্বাচনের এই বিষয়টা, অন্য কোনো সমস্যা তো নেই আর। তো এটাও আমি মনে করি রেটরিক। কারণ হচ্ছে এখন কোনো দলে এই নির্বাচন, সরকারি দলও নির্বাচন অ্যাফোর্ড করতে পারবে না উইদাউট বিএনপি, কারণ এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। বিএনপিও এখন এই নির্বাচন বয়কট করে তার নিজের এটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং এক জায়গায় আসতে হবে। শুধুমাত্র এখন যেমন ধরেন একটা প্রচলিত অনেকে কথা বলে থাকেন যে নির্বাচন যদি না যায় বিএনপির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। আমার তো মনে হয় না শুধু রেজিস্ট্রেশনটা বিএনপি বাতিল করে দিলেই নির্বাচন আসবে বিএনপি, এটা কোনো ব্যাপার না। আরপিও অনুযায়ী বোধহয় আরো নানা রকম খুদ ধরে আরো অনেক দলেরই নিবন্ধন বাতিল করে ফেলা যাবে। যদি আরপিওর এই ধারাটা যদি বলবৎ করা হয়, শুধু আরপিওর বহু ধারা আছে যেটা সব পার্টির ক্ষেত্রে ইকুয়ালি প্রযোজ্য, একেবারে এটা নিয়ে মামলা করা যায়। আমরা এই নিয়ে একদিন কথাও বলেছি রাজকাহনের মধ্যে। অসীম কুমার উকিল, নির্বাচনে বিএনপিকে আনবার ব্যবস্থা যে আওয়ামী লীগকে করতে হবে এই কথা বলে অনেকেই, মানে আওয়ামী লীগকেও উদ্যোগী হতে হবে এই কথা বলে তোফায়েল আহমেদের মতো অনেকেই আসলে বারবার বলছেন, কিন্তু উদ্যোগ নাই এবং আসলে তো বোধহয় একই জায়গায় যাচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে তারা এখনো রাজি নয়। মানে আসলে আলোচনা তো অনেক হয়েছে, রাতের উপর রাত হবে। আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা যতটুকু বলে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সকল দলের অংশগ্রহণে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে আগামী সংসদ নির্বাচন। আমি একটু ফাঁকে এই যে মহাপরীক্ষার কথা বলছি আর কি, আমি একটু এইসব নির্বাচন কমিশনার সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এখানে আসছে, নতুন কোনো পরীক্ষা দেওয়ার ব্যাপার নেই। সার্চ কমিটি হয়েছে, এডিশনে সব পরীক্ষা দেখে আসছে। না, তো সে তো কাজী রকিবের কমিশনও তো সকল পরীক্ষা দিয়ে এসেছিলেন, পরে আসল পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন নাই। উত্তীর্ণ হয়েছিলেন? সেটা বলতেছি যে বক্তৃতাটা আমার দুদু ভাইয়ের বিষয় কি, ওনারা বক্তৃতাটা দরকার নেই, ওনাদের উপর অর্পিত দায়িত্বটুকু পালন করবে, সেটাই প্রত্যাশা।
এবং পালন করার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। এখানে বক্তৃতা, স্ট্যান্ডবাজি, মানে এনআপি জানা, এই জিনিসগুলি যারা এসব সাংবিধানিক পদে আছেন তাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া দরকার, আরো বেশি সচেতনভাবে কথা বলা দরকার। এখানে কেউ পরীক্ষা নিতে আসে নাকি, আপনাদের উপর অর্পিত দায়িত্ব, সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করেন, দেশবাসী খুশি হবে। পালন না করতে পারলে হয়তো এই জন্য তাদেরকে বারবার বলতে হয় যে আসলে আপনাদের তরফ থেকে তাদের উপর কোনো চাপ নেই, সেটা প্রমাণ দিয়ে আমাদেরকে আশ্বস্ত করবার জন্য। আপনার মনে হয় এরকম হতে পারে? চেয়ারে বসার আগে বিষয়গুলো বিবেচনা করতে হবে, বসার পর দায়িত্বটাকে পালন করতে হবে। এর মাঝামাঝি কোনো কথা নাই। আমার অক্ষমতা বা আমার সক্ষমতার অভাব এগুলো অন্যের উপর চাপিয়ে দেওয়ার কোনো পরিবেশ তৈরি করা দরকার। আপনি আপনার জীবনের অনেকগুলি পরীক্ষায় পাশ করে এসে আপনি এখানে নিয়োগ হয়েছেন, এখন আপনার প্রতি দায়িত্ব পালন করবেন। আমি বলি ওনাদের পক্ষে একটা কথা বলি, ওনারা তো এখানে নাই ডিফেন্ড করার জন্য, যে দায়িত্ব পালন করব এটা একবার বলতে হবে, দায়িত্ব পালন করছি একবার বলতে হবে, আর একবার দায়িত্ব পালন করেছি। কারণ আদারওয়াইজ বিচার খালি করলে হয় না, বিচার দেখাতে হয় যে আমি বিচার করেছি, তাই না? এটা একটা ডেমনস্ট্রেশন আছে, তাদেরকে এটা করতে হবে। বিচারপতিদের চেয়ারের বাইরে কথা বলার তো সুযোগ না, চেয়ারে বসে বলবে, কিন্তু তার শো করতে হয় আমি বিচারটা করলাম, তাই না? আমি যেটা বলছি যে আসলে ওনাদের কারণ হচ্ছে যেহেতু কাজ বেশি, যেহেতু নির্বাচন কমিশন তার ক্রেডিবিলিটি লস করেছে এক সময়, তাদেরকে ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে গেলে ওই লক্ষ্য থাকতে হবে ভালো নির্বাচন। এই জন্য যা যা করা তা করতে হবে, কথা বলতে হবে, কাজও করতে হবে, সবটাই করতে হবে। একটা হলো আমি দুদুভাইকে বলি, নির্বাচন আমরা অত্যন্ত সুন্দরভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনটা করবো। সেক্ষেত্রে আমাদের কাছে অভিযোগের কথা না, আপনারা যে অভিযোগগুলি বলেন আমি স্পেসিফিক করতে বলেছি। যার মানে কুমিল্লায় আপনাদের প্রার্থী বলছে, আপনারাও বলছেন, প্রেস কনফারেন্সও হচ্ছে, সেখানে স্পেসিফিক করেন যে আমার অমুক ওয়ার্ডের আমার অমুক কর্মীকে নাজেহাল করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বিষয়গুলি অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে, সকল দলের অংশগ্রহণে যেভাবে এগিয়ে যাচ্ছে সম্মুখীন আমরা এগিয়ে যাব। শামসুজ্জামান দুদু, এই নির্বাচন দিয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে ভালো হলে, মহাপরীক্ষায় নির্বাচন কমিশন উত্তীর্ণ হলে আসলে এগিয়ে যাওয়ার একটা কোনো সূত্রপাত হয় কিনা অসীম কুমার উকিল যেমনটা বলছেন? ইলেকশন, সেটা ইউনিয়ন কাউন্সিল হোক বা উপজেলা হোক, পৌরসভা, সিটি কর্পোরেশন, যেখানেই হোক, ভালোটা ভালোই, সেটি কিন্তু একটার সঙ্গে আরেকটা তুলনা করার প্রয়োজন নাই। সর্বশেষ ইলেকশনটা এসে আমরা সিটি কর্পোরেশনে দুই দল, বড় দুই দল, অন্যরাও এখানে আছেন, তো আমরা নির্বাচনে গিয়েছি, তারাও নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবং একটি নতুন নির্বাচন কমিশনও সেখানে গেছে। আমরা যে কথাটাই বলি না কেন, সেটি যদি তারা মিথ্যা প্রমাণিত করতে পারে যে তারা যে নির্বাচনটা করেছেন, মানুষ তো দেখবে, মানুষ, ভোটাররা ভোট দিতে পেরেছে, তুলনামূলকভাবে শান্তিপূর্ণ অবস্থা সেখানে ছিল, তো স্বাভাবিক কারণে এখানে পরীক্ষা মহাপরীক্ষার ব্যাপার না। যেটা অসীম যেটা বললো, আমি বলি যে এখানে স্ব দায়িত্বটা আমরা বলার আগেই যদি, তাদের তো সোর্সটা আমাদের থেকে বেশি হওয়ার কথা, তার প্রশাসন আছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, বা নানানভাবে তারা ওখানে আছে, তারা এটা করতে পারে। 40 বছর আমরা পেরিয়ে এসেছি। মানে আপনি বলছেন অভিযোগের ব্যবস্থা নেওয়া তো একটা দিক, অন্যদিকে স্বতঃপ্রণোদিত হয়েও কিছু স্বপ্রণোদিত, কারণ এটা খুব অল্প সময়ের মধ্যে একটা ইলেকশন হবে। উনি মানে যারা ওখানে নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন, স্থানীয়ভাবে আছেন বা এখান থেকে যারা দেখাশোনা করছেন, সাক্কু সাহেব, সীমা সাহেব, এটা ব্যাপার না। এখানে ব্যাপারটা হচ্ছে ভালো ইলেকশন করতে হবে, এবং এটি কিন্তু করা মাত্রই ভালো ইলেকশন করলে কি হবে? আপনারা তো জাতীয় নির্বাচনে যাবেন না দলীয় সরকারের অধীনে। না না না, এখানে শেখ হাসিনা আমাদের কাছে ফ্যাক্টর না, প্রধানমন্ত্রী আমাদের কাছে খুব বড়, আমাদের কাছে চোখের সামনে দগদগে ঘাড় মতো 2014 5 জানুয়ারি আছে। আমরা যাই নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী সেদিন যদি এটি বন্ধ করে দিয়ে কেন আসবে না, কেন তার অংশগ্রহণ করবে না? তিনি তো প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সবার নেত্রী না, কেন আপনাদেরকে আর না না, এই আলোচনাটা আমরা কেন একসঙ্গে করতে পারলাম না? বসে আমরা আলোচনাটা হলো না, পরস্পরের দোষারোপের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে বিএনপি ইলেকশনে যাওয়ার ন্যূনতম সুবিধাটা বা সুযোগটা সেখানে সে পেল না, এবং একটা সময় ইলেকশন হয়ে গেল। এখন যদি আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যে বিএনপির জন্য নির্বাচন, বলেছেন যে তখন আপনাদেরকে ডেকেছিলেন, আপনারা যান নাই আলোচনা করতে, এখন আর আলোচনা করে চেঁচামেচি করে এটা কি লাভ হবে না? উনি শেষ কথাটা বলছে যে নির্বাচন আপনাদের জন্য অপেক্ষা করবে না, করে নাই তো, না না করবে না, মানে আগামী নির্বাচন। মানসিকতা যদি এই হয়,
তাহলে দলীয় সরকারের আন্ডারে কেন আমরা নির্বাচনে যাব? এই প্রশ্নের উত্তর দিতে নিশ্চয়ই অসীম কুমার উকিল চাইবেন, কিন্তু আমি আর কথা না বাড়াই, কারণ আগামী কয়েক মাস ধরেই হয়তো এই প্রশ্নের উত্তরই খুঁজতে হবে। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু, অসীম কুমার উকিল, তোফায়েল আহমেদ এবং দর্শক যারা ছিলেন।